প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 69। পশ্চিম আকাশের হলুদাভ সূর্য ডুবে যাচ্ছে। তার তেজরা রশ্মি তবু এসে পড়ছে থাই গ্লাসের সামনে। পাতলা পর্দা ভেদ করে এসে টাইলসে খেলাধুলা করছে নিজের মতো। অলস সন্ধ্যায় ইসরাত শুয়ে আছে বিছানায়। শুয়ে শুয়ে অলসী ভঙ্গিতে সেসব দেখছে। সময় অতিবাহিত করার কোনো উপায় নেই। কারোর সাথে কোনো কথা আদান প্রদান করা তার ধাতে নেই। দুনিয়া উল্টে যাক, সে মরে যাক, তবুও টু শব্দটি করবে না এই বিষয়ে। নাসির সাহেব বলেছিলেন ছোটবেলায় তাদের, যাই করো কখনো নিজের কষ্ট কাউকে বলবে না। সুখ আনন্দ ভাগাভাগি করে নেবে, কিন্তু দুঃখ নিজের ভেতর চেপে রাখবে। দেখবে সব একসময় ফুরিয়ে গেছে। সে দেখেছে দুঃখ কষ্ট হতাশা সব ফুরিয়ে গেছে। প্রায় 2 যুগ কাটার পর স্বাভাবিক সম্পর্কে বাবা চাচারা এসেছেন। আরশ নুসরাতের মনোমালিন্য ফুরিয়ে গেছে। তার দুঃখ ফুরিয়ে যাবে একসময়, না হয় সে নিজেই নিঃশেষ হয়ে যাবে। সমস্যা কি? মরে গেলে এই লোহার খাঁচা থেকে মুক্তি পাবে। জাইন নামক বদ্ধ উন্মাদের হাত থেকে রেহাই পাবে। ইসরাত শুয়ে শুয়ে ভাবল জীবনের সেই রঙিন দিনগুলো, যখন তারা ভাই বোনেরা সুখেই ছিল। আরশ, জাইন, হেলাল, লিপি নামক কেউ থেকেও যেন ছিল না। আবার যদি সেই সময়টাতে ফিরে যাওয়া যেত। ইস! চোখ স্থির তখনও মেঝের দিকে। উপরে তুলে তাকালো জানালার দিকে। তুষারপাতে বছর এখনো হয়নি, হয়তো শীতকালে হবে। বাসার সামনের উঁচু চেরি ব্লসম গাছটা হতে ফুল ঝরে পড়ছে, উড়ে যাচ্ছে নিঃস্বাধীন। সে এমন উঠতে পারলে ভালোই হতো, এই বন্দি জীবন থেকে মুক্তি পেত। তার ভাবনার মধ্যেই রুমের দরজায় শব্দ হলো। উঠে বসতে যাবে, গলার স্বর ভেসে এলো, শুয়ে থাকুন, উঠতে হবে না। ইসরাত শুয়ে পড়ল। সারাদিন ভেটকি মাছের মতোই শুয়ে থাকে। বাড়ির সবার সাথে কথা হয়। যেদিন প্রথম নুসরাত জানতে পারলো বোন যে আসছে, খুশিতে পাগল হয়ে গিয়েছিল। ইরহামের গলা ধরে প্রায় ঝুলে গেছিল। ইসরাত সেটা দেখে হাসছিল। তার বুক ভার কমে গিয়েছিল। এর পরপরই একটা ঘটনা ঘটল। সেদিন রাতে তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার হলো। নুসরাত এত টাকা কাউকে কখনো দেয় না। সে টাকার বিষয়ে খুবই হিসেবি। সবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেবে, তবুও নিজের টাকাগুলো খরচ করবে না। টাকা যেখানে সে সেখানেই। সেই নুসরাত নাকি তাকে টাকা দিয়েছে, তাও এত বড় অ্যামাউন্টের। আশ্চর্য হতে ভুলে গেল সে। সাথে ছোট্ট একটা মেসেজ, এক প্রকার চিরকুট বলা যায়। অভিনন্দন, আমি কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না ইসরাত। আমি পৃথিবীর সব থেকে ভালো ফুপ্পি, আর সব থেকে ভালো খালা, সব থেকে ভালো চাচি হব। কথাগুলো ভাবতে ভাবতেই তার হাসি ফুটল মুখে। জাইন হয়তো খেয়াল করলো তা। গায়ের শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? হাসছেন যে? ইসরাত মাথা নাড়ালো দুপাশে, তবুও তার হাসি মিটল না। তৃষ্ণার্ত কাকের ন্যায় জাইন সেদিকে তাকিয়ে রইল। তার বোকা ইসরাত আর আগের মতো হাসে না, তার সাথে কথা বলে না, হ্যাঁ নাতে জবাব দেয় সব কিছুর। দোষ তো সবই তার। সে যদি জোর জবরদস্তি না করতো তাহলে এমন হতো? হতো না। সেখানে একটা কিন্তু থেকেই যায়। জোর জবরদস্তি না করলেও তো আসতো না মেয়েটা তার সাথে। যদি অমন পদ্ধতি ব্যবহার না করতো, আসতো কি মেয়েটা? এজন্যই তো ও এমন করেছে। জাইন বিছানার দিকে পা বাড়িয়ে আবারও তা পিছিয়ে নিল। সে কাছে গেলেই বমি করে আজকাল। তার নাকি পেট গুলায় জাইনের গায়ের সুগন্ধিতে। তাই একদম ফ্রেশ হয়ে এসে বসলো ইসরাতের পাশে। পেটটা দিন দিন উঁচু হচ্ছে। শরীর স্বাভাবিকের তুলনায় রোগা হয়ে যাওয়ায় পেটটা বেশি বোঝা যায়। জাইন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তার মুখ। ইসরাত বিরক্ত হলো। সে সবসময় তার স্পর্শে বিরক্তই হয়। কখনো লজ্জার বা ভালো লাগার ছাপ ফুটে ওঠে না। তবুও সে হাত সরালো না। অনেকক্ষণ ঠেকিয়ে রেখে দিল। গালে শব্দ করে চুমু খেলো। হাত বাড়ালো পেটের দিকে, বলল, শরীর ভালো আপনার? বমি হয়েছে আজ আর? কথার উত্তর দিতে চাইল না ইসরাত, চাই চোখ বুজে নিল। জাইন তখনও তার পাশে বসে আছে, চেয়ে আছে ড্যাব ড্যাব করে। এত কি দেখে তার মুখে ইসরাত ভেবে পায় না। বিরক্ত লাগে না? বিরক্তি ধরে যাওয়ার তো কথা ছিল তার উপর। তাহলে ক্যাবলাকান্তের মতো এখনো কি দেখে? বিরক্ত হয়ে চোখ মেলে তাকালো, বলল, চোখ সরান। কেন? থেমে থেমে জবাব দিল, অস্বস্তি হচ্ছে। আমি বিরক্ত বোধ করছি। এভাবে কারোর মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। তাকালে সমস্যা কি? ঘুরিয়ে পেঁচিয়ে এক কথা বারবার বলতে ইচ্ছে হয় না জাইন। জাইন তাকে থামিয়ে দিল, বলল, কি বললেন? আবার বলুন। তিরিক্ষি মেজাজে জবাব দিল সে, বলেছি ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথা বারবার বলতে ইচ্ছে হয় না। না ওইটা না, শেষেরটা কি বললেন? গাছাড়া ভাবে বলল, জাইন বলেছি। জাইন উজ্জ্বল চোখে তাকিয়ে আবদার করল, আবারও ডাকবেন জাইন? ইসরাতের ভ্রু কুঞ্চিত হলো। অস্বাভাবিক চোখে তাকিয়ে থাকলো সামনের লোকটার দিকে। পাগল নাকি উন্মাদ বলবে এই লোককে? সে ভেবে পায় না।
দীর্ঘশ্বাস ভেতরে লুকিয়ে বলল, শুনুন জাইন, কথা বলতে ইচ্ছে হচ্ছে না, পরে কথা বলি। জাইন মাথা দোলালো। সে বসে রইল অবিচল ইশরাতের পাশে, গালে হাত ঠেকিয়ে। মেয়েটা বিরক্তির চূড়ায় পৌঁছলো, তবে আর বাক্য ব্যয় করল না। আর কত বলবে এভাবে না তাকাতে? হ্যাঁ, ইশরাত আর কিচ্ছু বলবে না, সে চুপ হয়ে যাবে। তার সেই সিদ্ধান্ত অটল হয়ে গেল। এরপর থেকে সে চুপ হয়ে গেল। এক আকাশসম অভিমান চেপে থাকলো তার বুকের মধ্যে, দুনিয়ার প্রতি, নিজের ভাগ্যের প্রতি। লোকটা কেন এভাবে বদলালো? কেন এমন হয়ে গেল? ইশরাত আগে সেই জাইনকে বারবার খুঁজতে থাকলো তার মধ্যে, কিন্তু তাকে যেন কোথাও খুঁজে পেল না। নমনীয় শান্ত স্বভাবের লোকটা কোথাও নেই। এই জাইনের ভেতর থেকে উধাও হয়ে গেছে। ব্যক্তি জাইন আর এই জাইনের মধ্যে ভীষণ তফাৎ। এত অভিমান কাকে দেখাবে ইশরাত? দুনিয়ার কেউ নেই। খা খা শূন্যতা চারিদিকে। একা একা বাসায় পড়ে থাকায় মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করলো সে। সময় যত গড়াতে লাগলো ততই যেন চোখের নিচে ছাপ পড়ল। মনের শান্তিগুলো ধূলিসাৎ হয়ে গেছে তার। একসময় নিজের অভিযোগ, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা দোজাহানের মালিকের কাছে বলতে শুরু করলো। নামাজে বসলে তা এক ফোঁটা জলের মাধ্যমে গড়িয়ে পড়তে লাগলো জায়নামাজে। সারাদিন কোনো কাজ না থাকায় পড়ে থাকতে লাগলো জায়নামাজের মধ্যে। নুসরাত ইসরাতকে কল দিলেও সে কল ধরল না। কপাল কুঞ্চিত করে তাকিয়ে রইল মোবাইলের দিকে অনেকক্ষণ। আহান তার শ্বশুরবাড়ি গিয়েছে। বোনজামাইকে এক প্রকার বগলদাবা করে আহসান হাসান নিয়ে গেছেন। ইরহাম সৌরভী চট্টগ্রাম বেড়াতে গিয়েছে বললে ভুল হবে, হানিমুনে গিয়েছে। সাথে ও বাড়ির সোহেব সাহেব, ঝর্ণা বেগম, সুফি খাতুনও গিয়েছেন। রুহিনী বেগম সোহেদ সাহেবকে নিয়ে যেতে চাইছিলেন, তারা মানা করে দিয়েছে। বলেছে তোমরা সবাই গিয়ে পিকনিক করে আসো। হানিমুন কম, পিকনিক বেশি মনে হচ্ছে এটা। নুসরাত ভাবনা চিন্তার মধ্যে বের হলো বাড়ি থেকে। খালি খালি লাগছে সবকিছু। দায়িত্বের চাপে সবাই পৃষ্ঠ। জীবনটা পানসে হয়ে আছে। মাথায় ওড়না পেঁচানো ছিল, তাই ভাবলো একবার পারিবারিক কবরস্থান থেকে ঘুরে আসবে। হেঁটে এগিয়ে গেল সেদিকে। লোহার গেট টেলে ভেতরে প্রবেশ করতেই শীতল বাতাস ছুঁয়ে দিল তাকে। নুসরাত তপ্ত শ্বাস ফেলল। একদিন এই মাটির নিচে তাকেও যেতে হবে। এক পা দুপা করে যত এগিয়ে গেল সবার কবর দৃষ্টিগোচর হলো। দূর থেকেই নিজের নামের কবরটা দেখতে কি হলো তার, চোখ ঝাপসা হয়ে আসলো। নামের ফলকে এখনো নুসরাত নাসিরের নামটা লেগে আছে। রুবার জায়গায় হয়তো তার জায়গা হতো সেদিন। কি বোকামি করেছিল নুসরাত। নিজের বোকামের কথা ভেবেই হেসে ফেলল। মৃন্ময় তুষারের সাথে দেখা হলে ভালো হতো। লোকটার কোনো খোঁজ খবর নেই, খবর নিতে হবে। ইসরাতের বিয়েটা যদি মৃন্ময়ের সাথে হয়ে যেত তাহলে কেমন হতো? ভাবনাগুলো একপাশে ফেলে দিয়ে মাটির মধ্যে বসলো সে। ফুলের গাছ লাগিয়েছিল আহান আর ইরহাম, সুগন্ধি ছড়াচ্ছে চারিদিকে। নুসরাত একদলা মাটি হাতে তুলে নিল, তাকিয়ে রইল সেদিকে নির্বিশেষ নয়নে। মৃন্ময় তুষারের কথা আবারও মাথা নাড়া দিল। কি আশ্চর্য, লোকটার কথা শুধু মনে পড়ছে কেন? একবার যোগাযোগ করবে নাকি? এখান থেকে গিয়ে যোগাযোগ করবে ভাবলো। তার সেই ভাবনা তবুও মৃন্ময়কে মস্তিষ্ক থেকে বের করতে পারল না। নিরিবিলি বসে থাকতে থাকতে অনেকগুলো ঘটনা মনে পড়ল। নুসরাত যখন টের পেল লোকটা ইসরাতকে পছন্দ করে, তখন সরাসরি তাকে জিজ্ঞেস করে বসলো। এতে থতমত খেয়ে গিয়েছিল ভীষণ। অস্বীকার করতে চাইলেও সে বুঝি বুঝি বলে হেসে বলল। মৃন্ময় তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ভালো হচ্ছে না, বলে দিচ্ছি মিসেস নুসরাত। নুসরাত সেই কথার জবাবে হো হো করে হেসে গড়াগড়ি খেয়েছিল। ভদ্রলোকের বাবা তাকে পছন্দ করেছিলেন, কারণ ওনার স্ত্রী রংটা চাপা ছিল। চাপা রঙের মেয়েদের দেখলেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তিনি। মৃন্ময়কে নুসরাত শুধিয়েছিল। কবে থেকে পছন্দ করেন ইসরাতকে? লোকটা কথার উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে রইল। মৃদু স্বরে বলে উঠল, সেটা জেনে আপনার লাভ কি? সেটাই তো, জেনে তার লাভ কি? তাই আর জোর জবরদস্তি করেনি, শুধু জিজ্ঞেস করলো, আপনি ইসরাতকে প্রথম যেদিন দেখেছিলেন সেদিন, নাকি থমকে গিয়েছিলেন? আপনি জানলেন কিভাবে বিষয়টা? মম বলেছিল। মমকে? সেটা না জানলেও আপনার চলবে। এবার বলুন কেন থমকে গিয়েছিলেন? মৃন্ময় হয়তো উত্তর দিত না। নুসরাত ড্যাব ড্যাব করে তাকানোতে বাধ্য হলো এক প্রকার। তিরস্কারের সহিত বলল, আপনি খুবই বিরক্তিকর প্রাণী। জানি আমি। সাথে ইন্টারেস্টিং প্রাণী। কিভাবে কিভাবে? এই যে, আমি আপনাকে যথেষ্ট পরিমাণে ইগনোর করার চেষ্টা করছি, তারপর আপনার কথার আকর্ষণ বোধটুকু সরাতে পারছি না। আপনি নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে পারেন, সেই ক্ষমতা আছে। নুসরাত বিগলিত হেসে বলল, থ্যাংক ইউ। যাই হোক, কথা ঘোরানোর চেষ্টা করছেন, এত তাড়াতাড়ি আমি করছি না। এবার বলুন কেন থমকে গিয়েছিলেন? মানুষ সুন্দর জিনিস দেখলে থমকে যায়। নুসরাত কাঁধ ঝাঁকালো, ব্রু নাচিয়ে শুধালো, ইসরাতকে আপনার এত ভালো লেগেছে? হুম হুম। ওনার চেহারা মানুষকে অ্যাট্রাক্ট করে খুব। আমি অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর একটা মানুষ যে সিলেটে আছে তা দেখে।
ওনাকে আপনারা চাইলে চলচ্চিত্রে দিতেই পারতেন। উনি এতটাই সুন্দর ছিলেন যে আমি 5 মিনিটের জন্য থমকে গিয়েছিলাম। আমার জাগতিক জ্ঞান উধাও হয়ে গিয়েছিল। নুসরাত হাসল, বলল, আমাকে এমন আজ পর্যন্ত কেউ বলল না। মৃন্ময় তার দিকে তাকাতেই নুসরাত পা চালিয়ে চলে যেতে যেতে বলল, হয়েছে, এখন অদ্ভুত চোখে তাকাতে হবে না। ঘাড় ঘুরিয়ে তাকালো, থেমে বলল, আশ্চর্য, চোখ সরান। চোখ সরাচ্ছেন না কেন? হেসে ফেলল কথাগুলো ভেবে। কল আসছে। নুসরাত ধরল না। বাজতে বাজতে কেটে গেল। আবারও কল আসলো, আবারও কেটে গেল। তৃতীয়বারের কলে নুসরাত শেষ মুহূর্তে ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি এ বাড়িতে আয় তো। কোন বাড়িতে? সৈয়দ বাড়িতে। ছোট্ট করে উত্তর দিল নুসরাত। আসছি। আসছি বলে সে উধাও। 4-5 ঘন্টা কেটে যাওয়ার পর সন্ধ্যার দিকে এসে হাজির হলো সৈয়দ বাড়িতে। আরশ তখনও তার অপেক্ষায় বসেছিল। গায়ে আটশাট, কালো রঙের শার্ট, দুটো বোতাম খুলে রাখা। সোফার উপর বসে আছে, পায়ের উপর পা তুলে। নুসরাত এগিয়ে গেল। বাড়িটায় পিনপত্য নীরবতা। তার পায়ের শব্দ কানেই পাচ্ছে তার। অবাক চোখে কিছুক্ষণ আশপাশ দেখল। আরশ সোফার উপর বসে কিছু একটা করছে। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, বাড়ির সবাই কোথায়? সবাই বলতে এক্স্যাক্ট কাকে কাকে খুঁজছিস? ছোট আম্মু আর ছোট চাচুকে। আরশের চোখ তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে। নুসরাতকে এগিয়ে আসতে দেখে তড়াক করে শাটার বন্ধ করে দিল। নুসরাত ব্রু কুচকে গেল নিমেষেই। গা ঘেঁষে বসতে বসতে জানতে চাইল, কি লুকাচ্ছেন? সিক্রেট। কথা শেষ করে তার সামনে আসা দুগাছে চুল সরিয়ে দিল। বলল, জিজ্ঞেস করলি না যে কেন ডেকে পাঠালাম? নুসরাত ভ্রুকুটি করল, বলল, হ্যাঁ বলুন, কেন ডেকে পাঠিয়েছেন? পকেট থেকে সাদা পাথরের একটা রিং বের করলো আরশ। নুসরাতের বাঁ হাতের তর্জনী আঙ্গুলে পরিয়ে দিতে গিয়ে থেমে গেল। সেখানে সাধারণ একটা রিং জায়গা দখল করে আছে। হাতে উল্টে পাল্টে দেখার পূর্বেই নুসরাত মুঠো করে নিল। বলল, এত দেখার কি আছে? রিং এটা। আরশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, বিশেষ কিছু মনে হচ্ছে, উল্টোপাশ দেখি। নুসরাত হাতের মুঠো আরো শক্ত করল, বলল, দেখার প্রয়োজন নেই। আরশ মাথা দোলালো, জিভ দিয়ে গাল ঠেলে বলল, আমি বিষয়ে কিছু আছে, তাই না? আজীব, আপনি বিষয়ক হবে কেন? আরশ গেল না তার সাথে বাগবিতণ্ডায়। বলল, এই রিংটা খুলে ফেল। খট করে উত্তর দিল নুসরাত, না। ভদ্রলোকের মতো ব্যবহার করলো আজ আরশ। জোরাজুরি করল না। বলল, সমস্যা নেই, ডান হাত দিয়ে দে তাহলে। নুসরাত ব্রুকুটি করে এগিয়ে দিল ডান হাত। আরশের এত ভালো মানুষই সে নিতে পারছে না। এত ভালো লোক হলো কিভাবে? ডান হাতে ঠান্ডা স্পর্শ পেতেই তাকালো সেদিকে। সাদা পাথরের মাঝারি আকৃতির একটি রিং। চোখের সামনে হাত তুলে একবার দেখল। বলল, ভালো লাগছে, তাই না? আরশ হু করে জবাব দিল। নুসরাত তার মুখের সামনে বারবার রিংটা নিয়ে দেখল। গদগন্ত কণ্ঠে আবারও বলল, ভীষণ ভালো লাগছে, তাই না? আরশ মাথা দোলালো তার কথায় বারবার। গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসতেই নুসরাত সরে গেল দূরে। আরশ তার উন্মুক্ত কাঁধের দিকে তাকিয়ে রইল। কালো রঙের অফ শোল্ডার লং স্লিভ টপ ছিল নুসরাতের পরনে। সে ইশারা করল, এটা কখন পড়েছিস? এখানে আসার আগে শাওয়ার নিয়ে পড়েছি। এটা আর পড়বি না। নুসরাত ভ্রু পাকালো। আরশ ক্রিম রঙের হাই ওয়েস্ট মিনি স্কার্টটার দিকে ইশারা করে বলল, কাঁধ পা সব দেখা যায়, এমন কাপড় পরবি না। বাইরে বের হওয়ার সময় তো একদম না। অবাক কণ্ঠস্বর নুসরাতের প্রতিধ্বনিত হলো, তাহলে কি পরব? যা ইচ্ছে পড়িস, এগুলো না। নুসরাত কথা ঘোরানোর চেষ্টা করল। ও, বললেন না যে ওরা কোথায়? কারা কোথায়? ছোট আম্মু, চাচ্চু ডেটে গিয়েছেন। নুসরাত উঠে দাঁড়িয়ে বলল, আসি তাহলে আমি। কোথায় যাচ্ছিস তুই? বাড়িতে। বস, কথা আছে। বিনা বাক্য ব্যয়ে সে বসল। জিজ্ঞেস করল, কি? পালাই পালাই করছিস কেন? পালাচ্ছি কোথায়? তাহলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছিস কেন? আশ্চর্য, যাব না বাড়িতে? যাবি, পরে, বসে থাক। আরশ ঘড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে বসে রইল। নুসরাতের দিকে গ্রীবা বাঁকাতে সে বলল, দূরে, দূরে সরে বসুন। খসখসে কণ্ঠে আরশ জিজ্ঞেস করল, তোর সমস্যা কি? কাছে বসলে কি হবে? কাছে বসা যাবে না, দূরে বসুন, অকাজ করে ফেলতে পারেন আপনি। আরশ সরে বসলো, বিড়বিড় করে বলল, একদিনের জন্য তুই আমার কথা শুনলে আমি তোকে দিয়ে কি কি করাতাম তা তুই ভাবতে পারবি না। নুসরাত শুনে ফেলল, বলল, কি করতেন? আগে একদিনের জন্য আমার কথা শোন, তারপর দেখ। নুসরাত বলল, আচ্ছা, শুনবো। ব্রু উঁচিয়ে আরশ শুধালো,
কোন দিন? আজকে। আজকে? তাহলে ওয়াদা কর, কথার খেলাপ করা যাবে না কিন্তু নুসরাত। আমি ওয়াদার বিষয়ে পাক্কা। ওয়াদা। আরশ বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করল নুসরাত। আরশ চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তাহলে একদিনের জন্য, 24 ঘন্টার জন্য আমার কথা শুনবি তুই? নুসরাত মাথা দোলালো, সাধারণভাবেই বলল, একদিন। একদিনের জন্য আমি আপনার সব কথা শুনব। আপনি যা বলবেন তাই করব। আরশ তাকালো তার দিকে, চোখানয়নে তাকিয়ে নিয়ে আবার জিজ্ঞেস করল, আমি যা বলবো তাই করবি? নুসরাত পাহাড়ের মতো অটল কণ্ঠে বলল, হ্যাঁ। আরশ হাসল, জিভ দিয়ে গাল ঠেলে বলল, তাহলে কাজটা চুমু দেওয়া থেকে শুরু করা যাক। কথাটা শেষ হতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল নুসরাতের। সে বলল, আমি তো ওই বিষয় নিয়ে বলিনি, এসব কি? আরশ হাত বাড়িয়ে তাকে স্পর্শ করার আগেই সে সামান্য সরে গেল। শুধু হ্যাঁ হবে আমার কথায়, কোনো না নেই। রুমে চল। রুমে কেন? সেটা রুমে গেলেই বুঝতে পারবি। আরশ আরেকটু আগাতেই নুসরাত সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল তড়াক করে। উপরের করিডোরে নীরবতা বিরাজমান। কেউ না থাকার জন্য নুসরাত উঠে দাঁড়িয়ে পিছে যাওয়ার শুধু ধূপধাপ শব্দ হলো। আরশ নিজেও উঠে দাঁড়ালো। নুসরাত দুপাশে মাথা দুলিয়ে বলল, এটা চিটিং, আপনি বাটপারি করছেন। আমি ভেবেছি। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে? সাদা টাইলসে পা ফেলে আরশ এগিয়ে গেল। নুসরাতের চোখ তার পায়ের দিকে গেল একবারের জন্য। ফর্সা পা জোড়ায় রক্ত জমাট বাঁধতে দেখল সে। তার কথা কানে যেতেই মুখ তুলে তাকালো। ভরকানো চেহারা প্রতিচ্ছবিত হলো আরশের সামনে। বলল, আপনি তুমিতে যাচ্ছেন কেন? বিশেষ মুহূর্তে বিশেষভাবে ডাকছি প্রিসিয়াস। আরশ বাকিটুকু শেষ করতে পারল না। আরশ তাকে থামিয়ে বলল, ওয়াদাবদ্ধ তুমি। আমি যা বলবো, যা করতে বলবো, সব কিছুতে হ্যাঁ বলতে হবে। 24 আওয়ার্সের জন্য হ্যাঁ বলতে হবে। মাত্র 5 মিনিট হয়েছে ওয়াদাবদ্ধ হওয়ার। নুসরাতের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসলো। সেখানে অসহায়ত্ব ভর করলো। ভয়ে হোক, আতঙ্কে হোক, পিছিয়ে গেল। তার গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, আপনি এমন করতে পারেন না আরশ ভাই। আরশ হাসল। নুসরাতের চোখের মধ্যে তাকে দানবের মতো ঠেকল। সে সদর দরজার দিকে ছুটল ধুপধাপ করে। দৌড়ের সাথে স্কার্টটাও উড়ল। পেছন থেকে আরশের হাসির শব্দ ভেসে আসছে। তার সাথে গুঞ্জন উঠল, আইল চেজ ইউ অ্যান্ড ইউল রান অ্যাওয়ে ফ্রম মি। হাউ নাইস। আরশের কথা সেখানে ঢোকালোই না, ঝড়ের গতিতে ছুটল। তার সে ছোটার মধ্যেই শূন্যে ভাসল। পা দুটো ঝুলে রইল। চোখ নিচে যেতেই স্তম্ভিত হলো সে। এক হাতে তাকে আঁকড়ে ধরে রেখেছে লোকটা। তার পা দুটো মেঝেতে স্পর্শ করছে না। নুসরাত চেঁচালো, আপনি এমন করতে পারেন না। আমাকে দিয়ে ওয়াদা করিয়েছেন এজন্য? আপনি বাটপার, লম্পট। নুসরাতের চেঁচানোর মধ্যেই সদর দরজা আটকে দিল আরশ। বলল, শান্ত হও। নুসরাত শান্ত হলো না, আরও বেশি বাড়ল তার হাত পাছোড়া। আরশ তাকে শান্ত করার চেষ্টা বাদ দিয়ে কাঁধে তুলে নিল। মেয়েটার অর্ধেক শরীর ঝুলে রইল আরশের পিঠের দিকে। সে উল্টে থেকে বলল, আমি আপনাকে গলা টিপে মেরে ফেলব। আচ্ছা, আপনি একটা খবিশ। ওকে। মেয়েটার কণ্ঠস্বরে অসহায়ত্ব, চোখ দুটো নমনীয় হয়ে আসলো। আপনি এমন করছেন কেন? কেমন করছি? উত্তর দেওয়ার সুযোগ হয়ে উঠল না। নুসরাতের লাফালাফিতে, অদ্ভুত কর্মকাণ্ডে নিজেই উল্টে গেল। চোখ দুটো কুঁচকে গলা ফেরে চেঁচিয়ে উঠল সে। ধরাম করে পড়ার আগেই তার পা ধরে টেনে নিল আরশ। বলল, শান্ত হতে বলেছি না? আপনি আমাকে ছেড়ে দিন, আমি শান্ত হয়ে যাব। বাচ্চাদের মতো আচরণ করছো তুমি। ফার্স্টে আপনি আমাকে তুমি বলা বন্ধ করুন, অস্বাভাবিক লাগছে। আরশ তার কথায় কোনো মাথা ব্যথা প্রকাশ করল না। সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। ধূপধাপ শব্দ যত বাড়ল, নুসরাতের ছুটে যাওয়ার প্রবণতা তত বাড়ল। অসহায় কণ্ঠে বিড়বিড় করতে শোনা গেল, আপনি এমন করতে পারেন না আরশ ভাই। আরশ তাকে বিছানার উপর ফেলে দিল। দরজার নব ঘুরিয়ে লক করে দিতে দিতে হাসল। হাসির শব্দের সাথে প্রতিধ্বনিত হলো কিছু বাক্য। আমি সব করতে পারি। তুমি যা যা ভাবতে পারো না, তা তা আমি করতে পারি। বারবার ভুলে যাও কেন? ইউ আর মাই ওয়াইফ, লিগাল ওয়েডেড ওয়াইফ। বোঝো কিছু? নুসরাত কানেই তুলল না সেসব। উঠে দাঁড়ালো লাফ মেরে। বলল, আমি ক্যারাটে জানি, কাছে এসে দেখুন, ঘাড় ভেঙে রেখে দিব। আমিও জানি। কপাল কুঞ্চিত করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল মেয়েটা। বলল, এসব পাপ কাজ করতে নেই আরশ ভাই। আরশ না চাইতেও হেসে ফেলল। আবার বলল, তোমার অসহায় কণ্ঠ শুনতে ভালো লাগছে। আপনি পাগল। পাগলাগারদ থেকে ঘুরে এসেছি। তাহলে কি আমি, বলো তুমি?
আরশকে এগিয়ে আসতে দেখেই নুসরাত দু লাফে নিজের বেডের শেষের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে মরমর করে শব্দ হলো। নুসরাত আতঙ্কিত মুখে একবার দেখল বিছানাকে, একবার আরশকে। ধরম করে শব্দ হতেই খাটের একপাশ ভেঙে পড়ল। যে পাশে নুসরাত দাঁড়িয়েছিল সরে যাওয়ার আগেই ভাঙা অংশের সাথে নিজেও পড়ে গেল। ঘাড়ে ব্যথা পেল, চেঁচিয়ে উঠল, ভেঙে গেল কিভাবে? বেডে উঠে লাফালাফি করেছো ব্যাঙের মতো, আর ভাবছো টিকে থাকবে? নুসরাতকে টেনে তুলে নিল সেখান থেকে আরশ। পাজা কোলে তুলে নিয়ে আগালো অন্য রুমের দিকে। নুসরাত বলল, খাট ভেঙে গেছে দেখেছেন? আজকে আমাদের ভেতর কিছু হোক, খাটও চাচ্ছে না। আমি চলে যাই তাহলে। তার আর চলে যাওয়া হলো না। আরশের কোল থেকে হাজার চেষ্টা করে ছুটে পালাতে পারল না। শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। দু একটা বোতাম মেঝেতে পড়ে শব্দ হয়। বাইরে থেকে মৃদু আলো এসে রুমে পড়ছে। সেই আলোয় দেখা যায় বিছানায় মেয়েটাকে সহ ঝাঁপিয়ে পড়েছে আরশ। শক্ত বুকের নিচে পিষে ফেলেছে নিমেষেই। হাত পা ছোড়া তখনও চলছে তার। অবাধ্য স্পর্শরা কাবু করতে চাইল নুসরাতকে, তবুও সে ছটফট করলো। ছুটে পালানোর চেষ্টা চালালো শেষ পর্যন্ত। তার সেই বৃথা চেষ্টা দেখে আরশ হেলাল শুধুই হাসলো। খামচি ধাক্কা কিল মেরে দূরে সরাতে চাইল শীর্ণ হাতগুলো, তাও চলে গেল আরশের এক হাতের মুঠোয়। শক্ত করে আঁকড়ে ধরল। ভারী শরীরের নিচে তার শ্বাস প্রশ্বাস ঘন হলো। হাঁ করে শ্বাস ফেলে আওড়ালো, আমি আর কখনো আপনাকে বিশ্বাস করব না। সেই কথা রুমের চার দেয়ালে বাড়ি খেয়ে মিলিয়ে যায়। আরশ তার সংবেদনশীল উন্মুক্ত কাঁধে দাঁত বসায়। হায়নার মতো অবিরত চলতে থাকা দুটো ঠোঁট নিজের ওষ্ঠের ভাঁজে মিলিয়ে নেয়। নুসরাত না চাইতেও ফুপিয়ে ওঠে। ক্ষোভে মুখ লাল হয়। আরশের নাকে ইচ্ছে মতো কয়েকটা মারার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তা মাঝপথেই জলাঞ্জলি দিতে হয়। আরশ প্রেয়সীর রাগে ক্ষোভে ফুলে ফেঁপে ওঠা মুখ দু হাতের অঞ্জলিতে আঁকড়ে ধরে, শুধায়, আফসোস হচ্ছে? তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁদো কাঁদো স্বরে ভাসল, ভীষণ ভীষণ আফসোস হচ্ছে। আমি আপনাকে খুন করব, দু হাতে গলা টিপে মেরে ফেলব। আরশ নুসরাতের কথা শুনে হেসে ফেলল হো হো করে। গা দলে উঠছে তার হাসির তালে। ফিসফিসানোর স্বর প্রতিধ্বনিত হলো পুরো রুমে, আমার কষ্ট বোঝো তুমি? 19টা বছর তুমি সময় পেয়েছ। 19 বছরে কত দিন হয়, কত সপ্তাহ হয়, কত মাস হয় বোঝো? বলো, বোঝো? বোকার মতো আচরণ করছো তুমি সুইটহার্ট। নুসরাতের চোখের পানি মুছে দিল হাতের তালু দিয়ে আরশ। মেয়েটার গলার স্বর ভঙ্গুর, তো কি বুঝবো? আপনাকে দেখলেই কাছে আসো যান, কাছে আসো যান বলবো? আরশ সে কথার উত্তর দিল না। চুলে হাত বুলিয়ে দিল। হাত পা ছোড়া বন্ধ হয়েছে অনেকক্ষণ আগে। চুপচাপ বুকের নিচে পড়ে আছে এখন, কিন্তু পিঠে খামচি দেওয়া অব্যাহত আছে। ইচ্ছে মতো খামচি বসিয়ে শোধ তুলছে। সময় নিলেও কিছু একটা বলার জন্য। ঢোক গিলে বলল, আপনি আমাকে ম্যানিপুলেট করেছেন। আফসোস হচ্ছে। আপনার কথায় আসলাম কিভাবে? আপনি আপনি সুযোগ সন্ধানী আরশ ভাই। সেই সুযোগ পেয়েছেন, অমনি ঝাঁপিয়ে পড়েছেন। আরশ নরম হাতে তার ঘাড় চেপে মুখটা তুলে নিয়ে নরম চুমু ঠোঁটের কোণে বসালো। রুদ্ধশ্বাসে চুমু খেয়ে তার নাকে নাক স্পর্শ করলো। নরম কণ্ঠে আওড়ালো, নুসরাত নাসির, বেশি বেশি আফসোস করো। এই আফসোস আমাকে ঘিরে করো। আমাকে ঘিরে তোমার সব কিছু আমি ভীষণ পছন্দ করি। আফসোস, চিৎকার, কান্না আমি ভীষণ পছন্দ করি। আমার কষ্টের একাংশ তুমি অনুভব করো, আমি কেন একা অনুভব করব? নুসরাত চোখ মেলে তাকালো যখন, তখন ভীষণ সুন্দর একজোড়া চোখের সাথে তার দৃষ্টি মিলল। ঘন পল্লবী ঘেরা চোখ দুটোর পানে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জিজ্ঞেস করতে চেয়েছিল কি এমন কষ্ট অনুভব করছে আরশ। সেই কথা আর জিজ্ঞেস করতে পারল না। লালাভ বর্ণ ধারণ করা চোখগুলোর দিকে তাকিয়ে থাকা শেষ হতেই চোখ বন্ধ করে ফেলল। হাত তুলে ঢেকে দিল আরশেরও চোখ। ফিসফিস করে বলল, আফসোস করব, কষ্টের একাংশ অনুভব করব, তবু এভাবে তাকিয়ে থাকতে হবে না। চোখ বন্ধ করুন। লেখিকা আপু বলছেন যদি এইটুকু পড়ে মন না ভরে তাহলে নিজেরা বিয়ে করে নিতে বলেছে। তো শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়িনী গল্পের সিজন 2 থেকে পর্ব 69। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।